পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের এই লেকচারে আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টে সংক্ষেপে জেনে নেওয়া যাক যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কী। অ্যাকচুয়ালি পরীক্ষাতে যেরকম গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিং প্রিন্সিপাল ডিসক্রাইব করতে দেয়, সেরকম অনেক সময় 1 নম্বরের ছোটো কোশ্চেনে চলে আসে যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ডেফিনেশান লিখতে দেয়। তো ফার্স্টে আমরা সেটাকে একটু ডিসকাস করে নেব। তো একটু ওয়েট করবে, আমি ছবিটা অ্যাড করি। তো দেখো কি বলছে যে a generating station which employs gas turbine as the prime mover for generation of electrical energy is known as gas turbine power plant। তো আমরা জানি যে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করার জন্য যে ইলেকট্রিক্যাল মেশিনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি একটা অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর। তো এই যে অল্টারনেটর আছে বা সিঙ্ক্রোনাস জেনারেটর আছে, এটাকে কি করতে হয়, বাইরের থেকে কোনোভাবে রোটেট করাতে হয়। কারণ আমরা জানি যে জেনারেটরের ক্ষেত্রে যে ইনপুট এনার্জি সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তো এই যে মেকানিক্যাল এনার্জি ইনপুটটা সেটা কে দেয়, সেটা দেয় হচ্ছে কি একটা টারবাইন। সো বেসিক্যালি এটা হচ্ছে কি একটা প্রাইম মুভার। তো এই যে প্রাইম মুভারটার কথা বলা হচ্ছে সেটা কি এখানটায় একটা গ্যাস টারবাইন। তো যে পাওয়ার প্ল্যান্টে গ্যাস টারবাইনকে আমরা প্রাইম মুভার হিসেবে ইউজ করি সেই পাওয়ার প্ল্যান্টকে বলা হয় গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তো যদি জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তখন এটাই বলতে হবে যে এ জেনারেটিং স্টেশন হুইচ এমপ্লয়েজ বা এ জেনারেটিং স্টেশন ইন হুইচ গ্যাস টারবাইন ইজ used as a prime mover is known as gas turbine power plant। তো আমরা যখন একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে পড়ছি তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলোকেও ডিসকাস করতে হবে। আমরা অনেক ধরনেরই পাওয়ার প্ল্যান্ট পড়েছি অলরেডি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পড়েছি, তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়েছি, থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে বেসিক এনার্জির কনভার্সান সেটাও আমরা পড়েছি। তো এত ধরনের যে আমরা পাওয়ার প্ল্যান্ট পড়ছি প্রত্যেকটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষাতে আসে। ইভেন আমাদের নিজেদের জানার জন্য, তো সব কিছু যে পরীক্ষার জন্যই পড়তে হবে তার তো কোনো মানে নেই। নিজেদের জানার জন্য জিনিসটা দরকার যে এত কিছু পাওয়ার প্ল্যান্ট পড়ছি তাহলে নিশ্চয়ই কিছু অ্যাডভান্টেজ আছে যার জন্যই এই পাওয়ার প্ল্যান্টটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করে থাকি। তো সেই অ্যাডভান্টেজগুলো জেনে নিতে হবে। তো দেখো এখানে ফার্স্ট যে অ্যাডভান্টেজটা দেওয়া আছে, ইট ইজ সিম্পল ইন ডিজাইন অ্যাজ কম্পেয়ার টু স্টিম পাওয়ার স্টেশন সিন্স নো বয়লার অ্যান্ড দেয়ার অক্সিলারিজ আর রিকোয়ার্ড। দেখো তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমি এখনও পড়াইনি ডিটেলসে, বাট তার লেআউট ডায়াগ্রামটা দেখানো হয়েছিল। লেআউটটা দেখেছিলে কত বড়, কারণ আবার এটাও তোমাদেরকে বলেছিলাম যে একটা পাওয়ার প্ল্যান্টের মেন কিছু ইকুইপমেন্ট থাকে আর সিস্টেমের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করার জন্য বাকি ইনস্ট্রুমেন্টগুলোকে ইউজ করা হয়, যেগুলোকে বলা হয় অক্সিলারি ইকুইপমেন্ট। রিপিট করছি আমি আর একবার, আমাদের যে পাওয়ার প্ল্যান্ট থাকে, পাওয়ার প্ল্যান্টের মেন উদ্দেশ্য কি, যে একটা ফর্মের এনার্জিকে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জিতে সামহাও কনভার্ট করতে হবে। তো এই এনার্জির কনভার্সানের জন্য কিছু মেন ইকুইপমেন্টের দরকার, যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখেছিলে কি, যে একটা বয়লার ছিল, বয়লারে একটা কি বলে বয়লারের মধ্যে কোল এনে সেটাকে গরম করা হচ্ছিল, কোলটাকে হিট করা হচ্ছিল, তার জন্য ওখানে যে ওয়াটার ছিল ওয়াটারটা স্টিমে কনভার্ট হচ্ছিল, সেই স্টিমটাকে আমাদের কি করতে হচ্ছিলো, সেই স্টিম দিয়ে আমরা টারবাইনকে ঘোরাচ্ছিলাম, টারবাইন অল্টারনেটারকে ঘোরাচ্ছিল। তাহলে এই যে বয়লারের কথা বলছি, টারবাইনের কথা বলছি, অল্টারনেটারের কথা বলছি, এগুলো হচ্ছে মেন ইকুইপমেন্ট, এগুলো আমার অবশ্যই দরকার। সিস্টেমের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করার জন্য আমরা আরও অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট সেখানে ইউজ করেছিলাম, যেমন ইকোনোমাইজার, এয়ার প্রিহিটার, তারপর কনডেন্সার, ইভেন যে বয়লার থেকে যে স্টিমটা বেরাচ্ছিল সেটা টেম্পারেচার ইনক্রিজ করার জন্য সুপার হিটার ইউজ করেছিলাম। তো এই ধরনের বিভিন্ন অক্সিলারি ইকুইপমেন্টগুলো সেখানে ইউজ হচ্ছিল। বাট আমাদের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যখন লেআউট দেখব, সেখানে দেখব কোনো রকম বয়লার নেই, বা থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে অত অক্সিলারি ইকুইপমেন্ট ইউজ হচ্ছিল, এয়ার প্রিহিটার, ইকোনোমাইজার, কনডেন্সার, সেই জায়গাগুলো এখানটায় নেই।
তাহলে এতগুলো অক্সিলারি ইকুইপমেন্ট যদি এখানে অ্যাবসেন্ট থাকে তাহলে এই পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করা কি অনেক বেশি সহজ। তার মানে এই পাওয়ার প্ল্যান্টের যে কনস্ট্রাকশন সেটা স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে অনেক বেশি সিম্পল। সেটাই হচ্ছে গিয়ে ফার্স্ট যে পয়েন্টটা আছে অ্যাডভান্টেজ, তার মূল বক্তব্য। এবার একটা জিনিস ভাবো যে এতগুলো অক্সিলারি ইকুইপমেন্ট যদি আমার এই পাওয়ার প্ল্যান্টে অ্যাবসেন্ট থাকে, যদি দরকার না পড়ে, তাহলে এই পাওয়ার প্ল্যান্টের সাইজ কী হবে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে অনেক ছোট হবে। দেখো সেটাই হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্টটা। ইট ইজ মাচ স্মলার ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু স্টিম পাওয়ার স্টেশন অফ সেম ক্যাপাসিটি। মানে ধরো একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে আর একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে, দুটোই যদি সেম অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করে, সাপোজ একটা পাওয়ার প্ল্যান্ট আছে যেটা হচ্ছে গিয়ে 500 মেগাওয়াটের, কথার কথা বলছি এক্সাম্পল হিসেবে নাও, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে 500 মেগাওয়াটের, আর তুমি একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বানালে সেটাও 500 মেগাওয়াটের, দুটোই সেম রেটিংয়ের পাওয়ার প্ল্যান্ট। তাহলে সেক্ষেত্রে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যে সাইজ সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে অনেকটাই ছোট হবে। কেন? কারণ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের অনেক অক্সিলারি ইকুইপমেন্টের কোনো দরকারই নেই, যেগুলো থার্মাল পাওয়ার প্ল্যান্টে আছে, মানে ওই যে এয়ার প্রিহিটার, ইকোনোমাইজার, সুপার হিটার, কন্ডেন্সার, এই সমস্ত জিনিসপত্রগুলো। তো ইট ইজ মাচ স্মলার ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু স্টিম পাওয়ার স্টেশন অফ সেম ক্যাপাসিটি। দিস ইজ এক্সপেক্টেড সিন্স গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ডাজ নট রিকোয়ার বয়লার, ফিড ওয়াটার অ্যারেঞ্জমেন্ট এটসেট্রা। আর কি অ্যাডভান্টেজ আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে 3 নাম্বার পয়েন্টটা, দ্য ইনিশিয়াল অ্যান্ড অপারেটিং কস্টস আর মাচ লোয়ার দেন দ্যাট অফ দ্য ইকুইভ্যালেন্ট স্টিম পাওয়ার স্টেশন। তো দুটো একই ক্যাপাসিটির যদি পাওয়ার প্ল্যান্ট থাকে, একটা স্টিম পাওয়ার স্টেশন বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আর একটা হচ্ছে গিয়ে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যে কনস্ট্রাকশনের যে খরচ, তার যে অপারেটিং কস্ট, সেটা স্টিম পাওয়ার স্টেশনের থেকে কম হবে। কারণ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ইকুইপমেন্ট যদি কম হয়, সাইজ যদি ছোট হয়, তাহলে তার ইনিশিয়াল কস্ট মানে বিল্ডিং কস্ট বা তার যে অপারেটিং কস্ট সেটা অবভিয়াসলি থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে কম হবে। তাহলে এটাও আর একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, 4 নাম্বার, ইট রিকোয়ার্স কম্পারেটিভলি লেস ওয়াটার অ্যাজ নো কন্ডেন্সার ইজ ইউজড। তো এখানে কন্ডেন্সার ইউজ নাই, তাহলে ওয়াটারের পরিমাণও কম লাগছে, এটাও আর একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। 5 নাম্বার, মেনটেনেন্স চার্জ আর কোয়াইট স্মল। তো যত কম ইকুইপমেন্ট ইউজ হবে তার মেনটেনেন্সের জন্য খরচও তত কম হবে। দেখো বেসিক্যালি ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটাকেই ভেঙে 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 আমরা এতগুলো অ্যাডভান্টেজ লিখতে পারছি। পাওয়ার প্ল্যান্ট সাবজেক্টটাই তাই এরকম গল্পের মতো। আচ্ছা, তারপর 6 নাম্বার পয়েন্টে আসা যাক, গ্যাস টারবাইন্স আর মাচ সিম্পলিয়ার ইন কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন দেন স্টিম টারবাইন। স্টিম টারবাইনের যে কনস্ট্রাকশন তার থেকে গ্যাস টারবাইনের যে কনস্ট্রাকশন সেটা অনেক বেশি সিম্পল। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, পাওয়ার প্ল্যান্টের সাবজেক্টে তোমাদের সিলেবাসে টারবাইনগুলোর এক্স্যাক্ট কনস্ট্রাকশন মানে ডিটেল কনস্ট্রাকশন নেই। তো সেজন্য এই পয়েন্টের ডেপথে যাওয়ার দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে গ্যাস টারবাইনের যে টারবাইন তার কনস্ট্রাকশন থার্মাল পাওয়ার প্ল্যান্টের টারবাইনের থেকে মানে স্টিম টারবাইনের থেকে অনেকটা সহজ। এবার আমরা যখন স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়ব তখন টারবাইনের কনস্ট্রাকশন আমাদের কিছুটা ডিটেলসে পড়তে হবে, বাট ইন ডেপথে না। যতটা ডিটেলসে তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ে এসেছিলে, এলিমেন্টস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলে আগের সেমিস্টারে, অত ডিটেলসে এখানে নেই। কারণ এখানটায় পাওয়ার প্ল্যান্টের মেন যে উদ্দেশ্য এই সাবজেক্টটা পড়ার, এনার্জি কীভাবে কনভার্সান হচ্ছে আর সেই কনভার্সানের জন্য আমরা কী কী ধরনের ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস ইউজ করছি তার একটা সিম্পলভাবে ডেসক্রিপশানের দরকার এখানটায় আমাদের এই সাবজেক্টে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ইট ক্যান বি স্টার্টেড কুইকলি ফ্রম কোল্ড কন্ডিশন। ঠান্ডা খুব মানে যখন অ্যাটমসফিয়ারের টেম্পারেচার খুব কম থাকে সেই অবস্থাতেও এই পাওয়ার প্ল্যান্টকে সহজেই স্টার্ট করা যায়। 8 নাম্বার হচ্ছে, দেয়ার আর নো স্ট্যান্ড বাই লসেস। However, in a steam power station, these losses occurs because boiler is kept in operation even when steam turbine is supplying no load.
এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি একটু মার্ক করে রাখলাম এই কারণে, এটা ডিটেলসে আরও বুঝতে পারবে যখন আমি স্টিম পাওয়ার প্ল্যান্ট যখন বা থার্মাল পাওয়ার স্টেশন যখন পড়াবো, যে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যখন অপারেশনে থাকে না, সেই অবস্থা থেকে যখন ওকে স্টার্ট করাতে হয়, অক্সিলারি ইকুইপমেন্টগুলো বা অক্সিলারি মোটরগুলো কিভাবে আগে স্টার্ট করতে হয়, তবে গিয়ে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টকে অপারেশনে আনা যায়, সেই জায়গাগুলো যখন থার্মাল পাওয়ার প্ল্যান্টে ডিসকাস করব, তখন এই যে পয়েন্টটা আছে আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে এখানকার যদি মেন অ্যাডভান্টেজগুলো লিখতে দেয় 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেনের জন্য, তাহলে মোটামুটি 6টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। আর 6টা পয়েন্ট যদি লিখতে হয়, তাহলে ওই 1 নাম্বার যে পয়েন্টটা আছে, যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে এই পাওয়ার প্ল্যান্টের ডিজাইন অনেক সিম্পলিয়ার, কারণ এখানে অনেক অক্সিলারি ইকুইপমেন্ট আছে যেটা অ্যাবসেন্ট, ওই একটা পয়েন্ট থেকেই কিন্তু আরও বাকি 5টা পয়েন্ট লেখা যাবে। প্রথম পয়েন্ট তো গেল ওটা, তারপরে অক্সিলারি ইকুইপমেন্ট যেহেতু কম লাগছে, তাহলে তার মেনটেনেন্স খরচ কম, আমার পাওয়ার প্ল্যান্টের সাইজ ছোট, তাহলে তার কনস্ট্রাকশন কস্ট, ইনিশিয়াল কস্ট এগুলো কম, কনডেনসার নাই, তাহলে জলের খরচ জলের অ্যামাউন্ট কম, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যে গ্যাস টারবাইন তার যে ডিজাইন, সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের স্টিম টারবাইনের থেকে অনেক বেশি সিম্পল ডিজাইনের। তো এই পয়েন্টগুলো ইজিলি কিন্তু সেখান থেকে লেখা হয়ে যাবে। এবারে হচ্ছে গিয়ে এর ডিসঅ্যাডভান্টেজ, বাট এই যে ডিসঅ্যাডভান্টেজটা আছে সেটা এখন না, আমি আগে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিং প্রিন্সিপালটা একবার বুঝিয়ে নিই, তারপরে আমি ডিসঅ্যাডভান্টেজে আসছি, তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো আরও ভালো করে বুঝতে পারবে। এবারে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কী কী ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। 1 মিনিট। আচ্ছা, দেখো হেডিংটায় দেওয়াই আছে স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, মানে লেআউটটা, সেটা এর পরের স্লাইডে আমি রাখবো। তো দেখো এখানে মেন যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কি কি একটু জুম করে নেওয়া যাক। কম্প্রেসার, রিজেনারেটর, কম্বাসন চেম্বার, গ্যাস টারবাইন, অল্টারনেটর আর স্টার্টিং মোটর। তো বড় কোশ্চেন যদি হয় তখন তো ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে হবে। ওয়ার্কিং প্রিন্সিপাল লেখার শুরুতে যে যে ইকুইপমেন্টগুলো থাকে তাদের কীরকমভাবে নামগুলো লিখতে হবে, তারপর প্রত্যেক কটাকে ডিসক্রাইব করতে হবে। আর যদি জিজ্ঞেস করে যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কী কী ইকুইপমেন্ট ইউজ হয়, তাহলে জাস্ট এই 6খানা নাম দিয়ে দিলেই আমার চলবে। জাস্ট লিখে দিতে হবে যে দ্য মেইন কম্পোনেন্টস অফ দ্য গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আর বলে এই 6টা যে ইকুইপমেন্ট আছে তাদের নাম লিখে দিতে হবে। এবারে আমরা একে একে প্রত্যেকটা ডিসক্রিপশানে তো আসবো, বাট তার আগে লেআউটটা বুঝে নেব। আচ্ছা, এখানে 3টে কম্পোনেন্ট দেওয়া, 4টে কম্পোনেন্ট এই স্লাইডে আছে, বাকি 2টো কম্পোনেন্টও আমি অ্যাড করে দিই, তারপরে লেআউটটাই আসছি। এটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের আগের স্লাইডে 4টে ইকুইপমেন্ট ছিল, এই স্লাইডে আরও 2টো ইকুইপমেন্ট অ্যাড করে রাখলাম। এবারে আমি লেআউট ডায়াগ্রামে আসব। এটা হচ্ছে একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট, যেটা অলরেডি একবার ডিসকাস করা হয়েছিল। তো কি হচ্ছে এখানটায় দেখো, আমরা যে ইকুইপমেন্টগুলো পড়েছিলাম তার মধ্যে ফার্স্ট ছিল হচ্ছে গিয়ে কম্প্রেসার। এখানে যে কম্প্রেসারটা ইউজ করা হয় সেটা রোটারি টাইপ কম্প্রেসার, ওর মধ্যে যে ব্লেডগুলো থাকে সেগুলো রোটেট করে। কম্প্রেসার বেসিক্যালি কি করে, কম্প্রেসারে যদি গ্যাস আমরা ইনপুট দিই, কোনো এয়ার যদি ইনপুট দিই আর কি, তাহলে কম্প্রেসার সেই এয়ারটার, বা এখানে তো এয়ার দিয়ে বলছি, কম্প্রেসার তো নর্মাল গ্যাসের ক্ষেত্রেও কাজ করে। তো ওর যে ইনপুট আমি ধরো গ্যাস দিলাম, তো সেই অবভিয়াসলি গ্যাসের একটা ভলিউম থাকবে, তার একটা প্রেশার থাকবে। তো কম্প্রেসার গ্যাসের যে ভলিউম সেটাকে কমিয়ে দেয়, আর ভলিউমকে কমালে কি হবে, তার প্রেশার ইনক্রিজ করবে। কারণ আমরা একটা ল পড়েছিলাম যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট।
পিভি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। তো এখান থেকে দেখাই যাচ্ছে যে প্রেশার ইকুয়ালস টু কী হবে, কনস্ট্যান্ট বাই ভলিউম। সো বেসিক্যালি পি ভ্যারিজ অ্যাজ 1/v। আমি যে টেম্পারেচারটাকে আপাতত কনস্ট্যান্ট ধরে নিই, তার মানে ভলিউম যদি কমে প্রেশার কী হবে, ইনক্রিজ করবে। তো এই যে এখানে রোটারি টাইপ কম্প্রেসারের কথা বলছি, সেই কম্প্রেসারটা কি করবে, ও যে এয়ারটা নিচ্ছে সেই এয়ারের ভলিউমটাকে রিডিউস করবে। ভলিউম যদি রিডিউস করে তাহলে কম্প্রেসার থেকে যে এয়ারটা বেরোবে তার প্রেশার অনেকটা হাই হবে। তাহলে এই কম্প্রেসারটা কি করছে, এয়ারকে নিচ্ছে, তার এয়ারের ভলিউমটাকে কমিয়ে দিয়ে এয়ারের ভলিউমটাকে রিডিউস করে তার প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে কম্প্রেসারে যে ইনপুটটা সেটা হচ্ছে গিয়ে নর্মাল আমাদের যে অ্যাটমসফেরিক টেম্পারেচার, অ্যাটমসফেরিক প্রেশারের যে এয়ার সেটা ঢুকছে ওখানটায়, বাট ওখান থেকে যে আউটপুটটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে গিয়ে সেই এয়ারের প্রেশারটা অনেক বেশি হাই। এবার কম্প্রেসারে যখন এয়ারের ইনটেক হচ্ছে, এয়ারের মধ্যে তো বিভিন্ন ডাস্ট পার্টিকেল থাকে, তো সেগুলোকে রিমুভ করার দরকার, নাহলে কম্প্রেসার কী হবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই ডাস্ট পার্টিকেলগুলোকে রিমুভ করার জন্য দেখো একটা ফিল্টারকে কানেক্ট করা আছে, যে এয়ারটাকে ফার্স্টে ফিল্টারের মধ্যে দিয়ে পাস হতে হবে, তারপর ও যাবে হচ্ছে গিয়ে কম্প্রেসারে, যাতে ফিল্টারের মধ্যে সমস্ত যে ডাস্ট পার্টিকেলগুলো আছে সেগুলো সেপারেট হয়ে যায়। তো এবার চলো কম্পোনেন্টের ওই জায়গাটায় যাওয়া যাক, দিয়ে দেখা যাক কম্প্রেসার সম্পর্কে সেখানে কি বলা আছে। দেখো বলছে দ্য কম্প্রেসার ইউজড ইন দ্য প্ল্যান্ট ইজ জেনারেলি রোটারি টাইপ, যেটা বললাম রোটারি টাইপ কম্প্রেসার এখানে ইউজ হয়। দ্য এয়ার অ্যাট দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইজ ড্রন বাই দ্য কম্প্রেসার। তো কম্প্রেসার কী করছে, নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারে যে এয়ার আছে সেটাকে নিচ্ছেও ভায়া ফিল্টার, ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ও ডাস্ট পার্টিকেলগুলোকে রিমুভ করতে হবে, হুইচ রিমুভস দ্য ডাস্ট ফ্রম দ্য এয়ার। দ্য রোটারি ব্লেডস অফ দ্য কম্প্রেসার পুশ দ্য এয়ার বিটুইন স্টেশনারি ব্লেড। অ্যাকচুয়ালি কম্প্রেসারের যে কনস্ট্রাকশান সেখানে দুই ধরনের ব্লেড থাকে, একটা রোটারি টাইপ ব্লেড থাকে যেগুলো রোটেট করে, আর কিছু ফিক্সড ব্লেড থাকে যেগুলো স্টেশনারি থাকে, স্থির অবস্থায় থাকে। তো রোটারি ব্লেড অফ দ্য কম্প্রেসার পুশ দ্য এয়ার বিটুইন দ্য স্টেশনারি ব্লেড। তো রোটারি ব্লেডের মধ্যে দিয়ে এয়ারটা পাস হচ্ছে কোথায়, স্টেশনারি ব্লেডে, আর সেখান থেকে যে এয়ারটা আমরা পাচ্ছি তার ভলিউমটা কি হচ্ছে, কমে যাচ্ছে, আর প্রেশারটা ইনক্রিজ হচ্ছে। তাহলে কম্প্রেসারের যে আউটপুটটা পেলাম আমরা, সেখানে আমরা হাই প্রেশারের এয়ার পাচ্ছি। দাস এয়ার অ্যাট হাই প্রেশার ইজ অ্যাভেলেবেল অ্যাট দ্য আউটপুট অফ কম্প্রেসার। তাহলে বেসিক্যালি এখানে যে জায়গাটা দাঁড়ালো, যে নর্মাল প্রেশারের এয়ার আছে, অ্যাটমসফেরিক প্রেশারে এখানে আমার এয়ার আছে, সেই এয়ারটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করছে, যখন ডাস্ট পার্টিকেলগুলো রিমুভ হয়ে যাচ্ছে, নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারের এয়ার কম্প্রেসারের মধ্যে ঢুকছে, ওর রোটারি টাইপ ব্লেড কী করছে, ওই কম্প্রেসারের ভেতরে এয়ারটাকে মানে একটা ফ্যান যখন ঘুরছে ভেতরে, ওর যে রোটারি টাইপ ব্লেডগুলো যখন রোটেট করবে, বাইরের যে এয়ারটা আছে অ্যাটমসফেরিক প্রেশারের, সে এটাকে ভেতরে নিয়ে নিচ্ছে রোটারি ব্লেডগুলো রোটেট হওয়ার জন্য, দিয়ে এর ভেতরে যে স্টেশনারি ব্লেডগুলো আছে তার মধ্যে দিয়ে পাস করাচ্ছে। তাতে হচ্ছে কি, এয়ারের যে ভলিউম সেটা রিডিউস হয়ে যাচ্ছে, আর ভলিউম রিডিউস হওয়ার জন্য প্রেশারটা ইনক্রিজ হচ্ছে, তার জন্য কম্প্রেসারের যে আউটপুট সেখান থেকে আমরা হাই প্রেশারের এয়ার পাচ্ছি। এবার আপাতত এই রিজেনারেটরের কথাটা ভুলে যাও, যেটা এর আগে বলেছিলাম। ধরো এই কম্প্রেসার থেকে ডিরেক্টলি হাই প্রেশারের এয়ার যাচ্ছে কম্বাশন চেম্বারে, রিজেনারেটর আছে, অবভিয়াসলি রিজেনারেটরের ফাংশন আছে, বাট আপাতত ধরে নাও কম্প্রেসার থেকে হাই প্রেশারের এয়ার যাচ্ছে কম্বাশন চেম্বারে। কম্বাশন চেম্বারে কি হবে সেটা চলো এবার দেখে নেওয়া যাক। বেসিক্যালি এখানে এই যে হাই প্রেশারের যে গ্যাসটা আমার বেরিয়ে এলো কম্প্রেসার থেকে, তার টেম্পারেচারকে ইনক্রিজ করা হবে। টেম্পারেচারকে কিভাবে ইনক্রিজ করা হবে সেটা এখানটায় দেখে নেওয়া যাক। দ্য এয়ার অ্যাট হাই প্রেশার ফ্রম কম্প্রেসার, যে কম্বাশন চেম্বার নিয়ে আমি পড়ছি অ্যাকচুয়ালি, ইজ লেড টু কম্বাশন চেম্বার ভায়া রিজেনারেটর। তো রিজেনারেটরে আমি পরে আসছি। কম্বাশন চেম্বারে কী হচ্ছে এবার দেখা যাক। ইন দ্য কম্বাশন চেম্বার হিট ইজ অ্যাডেড টু এয়ার বাই বার্নিং অয়েল। তো বেসিক্যালি কম্প্রেসারের মধ্যে অয়েলকে পোড়ানো হচ্ছে, তো তেলকে পোড়ালে কী হবে, হিট তৈরি হবে, সেই হিটটা কী করছে তখন
কম যে কি বলে ওটা কম্বাশন চেম্বারের মধ্যে যে এয়ারটা আছে সেই এয়ারের টেম্পারেচারকে ইনক্রিজ করা হচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে গিয়ে এটাই যে নর্মাল এয়ার দিয়ে আমরা কেন টারবাইনকে ঘোরালাম না। দেখো বেসিক্যালি টারবাইনকে যে ঘোরাবো তো তার জন্য ঘোরানোর জন্য কোনো জিনিসকে আমরা যদি রোটেট করাতে চাই, কোনো জিনিসকে যদি মুভ করাতে চাই এক জায়গা থেকে অন্য জায়গায় বা রোটেট যদি আমরা করাতে চাই তাহলে আমাদেরকে কিছু পরিমাণ কাজ করতে হবে। এবার গ্যাস কখন কাজ করে বা এই যে এয়ারের কথা বলছি, এয়ার কখন কাজ করতে সক্ষম হবে যখন ও প্রসারিত হবে, এক্সপ্যানশান হবে। তাহলে প্রসারণ কি করে সম্ভব? যদি আমি ধরো তোমার কাছে একটা গ্যাস আছে, গ্যাসের যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে সেটা প্রসারিত হওয়ার চেষ্টা করবে। গ্যাসের যদি প্রেশার তুমি বাড়িয়ে রাখো তাহলে সেই গ্যাসটাকে যখন ছাড়বে তখন কি হবে সেই গ্যাসটা প্রসারিত হবে। তাহলে এই যে গ্যাসের প্রসারণ হচ্ছে তার মানে গ্যাসটা কিছু পরিমাণ কাজ করছে, আর এই কাজটার জন্যই কি হচ্ছে টারবাইনটা রোটেট করছে। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের যখন প্রসারণ হয়, যখন গ্যাসের এক্সপ্যানশান হয় তখন গ্যাসটা কাজ করতে সমর্থ হয়। তো এই যে গ্যাসের প্রসারণটা যত বেশি হবে তত বেশি কাজ করবে, মানে টারবাইনকে তত বেশি ও এনার্জি সাপ্লাই দেবে। সো এই যে গ্যাসের প্রসারণ সেটা কখন বেশি হবে? যদি গ্যাসের টেম্পারেচার আর গ্যাসের প্রেশার যদি আমি আগে থেকে বাড়িয়ে রাখতে পারি। তো এখানে গ্যাস মানে কি, এখানে সেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এয়ার। তো এয়ার কি করছি আমরা, কম প্রেশার দিয়ে ফার্স্টে ওর প্রেশারকে বাড়াচ্ছি, প্রেশার তো বেড়ে গেল, টেম্পারেচারকে কি করে বাড়াবো, টেম্পারেচারকে বাড়ানোর জন্য এয়ারকে নিয়ে যাচ্ছি আমরা কম্বাশন চেম্বারে, যেখানে একটা অয়েলকে বার্ন করা হচ্ছে, দিয়ে কি বলে এয়ারের যে টেম্পারেচার সেটা বাড়ছে। তার মানে বলতে পারি আমরা যে কি বলে ওটা কম্প্রেসার থেকে হাই প্রেশার এয়ার পাচ্ছি, আর কম্বাশন চেম্বার থেকে আমরা হাই প্রেশার তো আগে ছিলই, তার সঙ্গে আমরা হাই টেম্পারেচারের এয়ার পাচ্ছি। তাহলে এই যে কম্বাশন চেম্বার থেকে এবার আমার এয়ারটা বেরোলো, এখান থেকে যে এয়ারটা বেরোলো তার প্রেশারও হাই, তার সঙ্গে তার টেম্পারেচারও হাই। তো যখন বেরিয়ে আসছে টারবাইনের কাছে তখন সেই এয়ারটা কী হবে বা যে গ্যাসটা সেটা কী হবে, এক্সপ্যানশান হবে। গ্যাসের যখন এক্সপ্যানশান হবে তখন সে কী করছে, গ্যাসের এক্সপ্যানশান মানে গ্যাসটা কাজ করছে, আর সেই কাজের জন্য কি হবে, টারবাইনটা তখন রোটেট করতে শুরু করবে। তাহলে এই গেল হচ্ছে কি আমার কম্বাশন চেম্বারের বেসিক ফান্ডা। কম্বাশন চেম্বারের যে টেম্পারেচার সেটা হচ্ছে গিয়ে 3000 ডিগ্রি ফারেনহাইট অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, বাট এই যে 3000 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, সেই টেম্পারেচার কিন্তু ডিরেক্টলি টারবাইনে যখন আসছে, টারবাইনে কিন্তু গ্যাসের যে টেম্পারেচার সেটা কমে কত হবে, 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট। The combustion gases are suitably cooled to 1300 degree Fahrenheit to 1500 degree Fahrenheit and then delivered to gas turbine. কারণ এই হাই টেম্পারেচারের 3000 ডিগ্রি ফারেনহাইট হাই টেম্পারেচারের যদি কি বলে গ্যাসকে আমরা যদি টারবাইনে প্রোভাইড করি তাহলে টারবাইনও তো আমার কি বলে আয়রনের তৈরি বেসিক্যালি, তাহলে সেটার উপরেও তো এফেক্ট পড়বে। তো তার জন্য আমরা দেখো আমি এমন টেম্পারেচারের গ্যাস সাপ্লাই দিলাম টারবাইনকে যেটা টারবাইন যে ম্যাটেরিয়ালের তৈরি তার মেল্টিং পয়েন্টের কাছাকাছি চলে গেল, তাহলে তো টারবাইন নিজেই ক্ষতিগ্রস্ত হবে। তো সেটা যাতে না হয় তার জন্য কম্বাশন চেম্বার থেকে যে হাই টেম্পারেচার হাই প্রেশারের গ্যাসটা রিলিজ হচ্ছে তার টেম্পারেচারকে টারবাইনের কাছাকাছি আনার, যখন টারবাইনে আমাকে প্রোভাইড করতে হবে ওই টেম্পারেচারটা কমে যাতে 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট হয়, সেটাই এখানটায় বলা হয়েছে যে এই টেম্পারেচারটা গ্যাস কি বলে এখান থেকে যখন টারবাইনে আসছে কম্বাশন চেম্বারের মধ্যে 3000 ডিগ্রি ফারেনহাইট, বাট গ্যাস টারবাইনের কাছে যখন গ্যাসটা আসছে সেটাকে সুটেবলি মানে কুল করা হয়, ঠান্ডা করা হয়, যাতে মোটামুটি তার টেম্পারেচার এই 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট থাকে। এইবার আসা যাক গ্যাস টারবাইনে। দ্য প্রোডাক্ট অফ কম্বাশন কনসিস্টিং অফ মিক্সচার of gases at high temperature and pressure are passed to the gas turbine. তো এই যে এয়ারটা দেখো, চলো ছবিতে আসা যাক।
এখান থেকে হাই প্রেশারের এয়ার এলো, এখানে গ্যাসের মানে অয়েলকে বার্ন করলে কি হবে, হিটেড গ্যাস তৈরি হবে, এয়ারের সঙ্গে ওই হিটেড গ্যাস মিক্সড আপ হলো। তাহলে এখন এয়ার আর গ্যাসের একটা মিক্সচার আছে, সেটা 3000 ডিগ্রি ফারেনহাইটের, সেটা টারবাইনে আসছে ওই 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইটে। এবার টারবাইনে যখন আসছে তখন কি হবে, সেটার এক্সপ্যানশান হবে, ওয়ার্ক ডান হবে, তাতে কি হবে, টারবাইনটা রোটেট করতে শুরু করবে গ্যাসের এক্সপ্যানশানের জন্য। আচ্ছা, তাহলে এটাই দেখো বলা আছে, তা দিস গ্যাসেস ইন পাসিং ওভার দ্য টারবাইন ব্লেডস এক্সপ্যান্ড অ্যান্ড দাস ডু দ্য মেকানিক্যাল ওয়ার্ক। টারবাইনে এসে যখন গ্যাসটা এক্সপ্যান্ড হয় তখন সে মেকানিক্যাল ওয়ার্ক ডান করছে, তার জন্য টারবাইনটা রোটেট করছে। এবার একটা জিনিস দেখো, যে টারবাইনে যখন গ্যাসটা আসছে তখন তার টেম্পারেচার বলছে কত, 1300 ডিগ্রির থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট। এবার গ্যাসটা তো কিছু পরিমাণ কাজ করছে, তো গ্যাসটা কাজ করছে মানে কি, তার এক্সপ্যানশান হচ্ছে, তার জন্য কাজটা হচ্ছে। তাহলে গ্যাসটা যদি কাজ করে, কাজের জন্য যে এনার্জি, সেই এনার্জিটা পাচ্ছে কোত্থেকে, হিট এনার্জির থেকে পাচ্ছে। তাহলে আমি গ্যাসে কি আছে, হিট এনার্জি আছে, হিট এনার্জির জন্য গ্যাসটা কিছু পরিমাণ কাজ করছে, মেকানিক্যাল ওয়ার্ক ডান করছে, যার জন্য টারবাইনটা রোটেট করছে। তো এই ওয়ার্ক ডানের জন্য যে এনার্জিটা দরকার সেটা কোত্থেকে আসছে, এই হিট এনার্জির থেকে আসছে। তো হিট এনার্জির থেকে যখন কিছুটা ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডানের পর বাকি যে এনার্জিটা পড়ে থাকবে সেটা অবভিয়াসলি মেন যে হিট এনার্জি তার থেকে কম। রিপিট করছি আমি আর একবার, আমার টারবাইনের এখানটায়, চলো এখানে দেখাচ্ছি, টারবাইনের এখানে যে টেম্পারেচার গ্যাসের সেটা সাপোজ হচ্ছে 1300 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচারের গ্যাসটা কি হচ্ছে, টারবাইনে এসে এক্সপ্যান্ড হচ্ছে, যার জন্য টারবাইনটা রোটেট করতে শুরু করছে, তার মানে ওয়ার্ক ডান হচ্ছে। তো এই ওয়ার্ক ডানের জন্য যে এনার্জি সেটা কোত্থেকে আসছে, এখানকার যে হিট এনার্জি সেখান থেকে আসছে। তো হিট এনার্জির থেকে কিছুটা নিল, দিয়ে কাজ করলো গ্যাসটা, তাহলে এখন মেন এনার্জিটা কী হবে, কমে যাবে কিছুটা। তাহলে এনার্জি কমে যাচ্ছে মানে কি, হিট এনার্জি কিছুটা কমে গেল, কাজ করার পর হিট এনার্জি কিছুটা কমলো। তাহলে কাজ করার পর যদি হিট এনার্জি কিছুটা কমে তাহলে টেম্পারেচার কমবে, মানে ব্যাপারটা কি দাঁড়ালো এটাই, এখানে ছিল টেম্পারেচার 3000 ডিগ্রি ফারেনহাইট, এখান থেকে এখানে নিয়ে আসা হলো যখন, তখন টেম্পারেচার 1300 ডিগ্রি ফারেনহাইট, এক্সপ্যান্ড হলো, টারবাইন ঘুরতে শুরু করলো। এবার এই গ্যাসটা তাহলে কোথায় গেল, টারবাইন থেকে রিলিজ হবে, টারবাইনকে ধাক্কা মেরে ঘোরানোর পর গ্যাসটা রিলিজ হবে, সেই টেম্পারেচারটা তখন মোটামুটি কত হবে, 900 ডিগ্রি ফারেনহাইট। টেম্পারেচারটা কী হলো, কমে গেল। কেন কমে গেল, কারণ 1300 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারটা কিছুটা হিট এনার্জির জন্য ছিল, হিট এনার্জিকে ইউজ করে টারবাইনটা ঘুরলো, তাহলে কিছুটা হিট এনার্জি খরচ হলো। কিছুটা হিট এনার্জি যদি খরচ হয়ে যায় তাহলে হিট এনার্জির পরিমাণ কমলো, হিট এনার্জির যদি পরিমাণ কমে তাহলে এখান থেকে যে গ্যাসটা রিলিজ হবে তার টেম্পারেচারও কমবে, সেই টেম্পারেচারটা কত, 900 ডিগ্রি ফারেনহাইট। এইবার আমি আসবো হচ্ছে গিয়ে রিজেনারেটারে, কারণ এই যে 900 ডিগ্রি ফারেনহাইটের যে টেম্পারেচারের যে গ্যাসটা আছে সেটাকে যদি আমি অ্যাটমসফিয়ারে ছেড়ে দিই তাহলে এক তো হচ্ছে কি এনভায়রনমেন্টাল পলিউশন তো গেল, সে তো পরের ব্যাপার, বাট তুমি একটা নিজে ভাবো, তুমি এই পাওয়ার প্ল্যান্টের মালিক, তুমি কি চাইবে যে এই টেম্পারেচারটা তো এখনও অনেকটা বেশি, তাহলে এই টেম্পারেচারটাকে আমি ফার্দার ইউটিলাইজ করব। তো ইউটিলাইজ করছি আমি কোথায়, রিজেনারেটারে। এই যে গ্যাসটা টারবাইন থেকে বেরাচ্ছে, এক্সস্ট হচ্ছে, সেটাকে আমি আনছি রিজেনারেটারে। কেন রিজেনারেটারে আনলাম, কারণ আমার কাজ ছিল হচ্ছে গিয়ে নর্মাল যে অ্যাটমসফেরিক এয়ারটা আছে তার প্রেশার ইনক্রিজ করতে হবে, তার টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। কম্প্রেসারে তো প্রেশার ইনক্রিজ হয়েই গেছিলো, তো এর তো টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, তো কম্বাশন চেম্বারে আনলে টেম্পারেচার ইনক্রিজ হবে। বাট এটাকে আমি ডিরেক্টলি কম্বাশন চেম্বারে না এনে ভায়া রিজেনারেটর নিয়ে আসছি, তাতে সুবিধা কোথায়, এই যে 900 ডিগ্রি ফারেনহাইটের গ্যাসটা আছে সেটাকে আনলাম রিজেনারেটারে, এখান থেকে কি বলে হাই প্রেশারের গ্যাসকেও আনলাম রিজেনারেটারে, তাহলে এখানে এয়ারের সঙ্গে গ্যাসের কিছুটা মিক্স আপ হবে, আর সেটা যদি হয় তাহলে অ্যাটমসফেরিক যে এয়ার তার টেম্পারেচার এখানেই এখন কিছুটা বেড়ে থাকবে, কিছুটা বেড়ে থাকলো, তারপরে সেটাকে আনছি আমি কম্বাশন চেম্বারে। তাহলে কম্বাশন চেম্বারে গ্যাসের টেম্পারেচার যদি মানে এয়ারের টেম্পারেচার যদি আগে থেকেই কিছুটা বেড়ে থাকে
তাহলে সেই এয়ারটাকে ফার্দার হিট আপ করতে আমার এখন কম তেল দিয়েই কাজ চলে যাবে। তো কম অয়েলে কাজ চলে গেলে কি হবে, আমার যে টোটাল যে খরচ আর কি, রানিং কস্ট যেটা, ফুয়েল কস্ট যেটা, সেটা আমার কমবে। তো তার জন্য আমরা করছি কি, এক মিনিট, তার জন্য আমরা টোটাল যে জিনিসটা করছি, চলো একটু আমি মোছার টাইম দাও, তাহলে টোটাল জিনিসটা বোঝাতে পারবো। অ্যাটমসফেরিক এয়ার ফিল্টারের মধ্যে দিয়ে গেল কম্প্রেসারে। কম্প্রেসার কি করছে, ভলিউম কমাচ্ছে, হাই প্রেশারের গ্যাস পাচ্ছি আমি, মানে এয়ার পাচ্ছি, সেটাকে আনছি কোথায়, রিজেনারেটারে। আর টারবাইন থেকে আসছে 900 ডিগ্রি ফারেনহাইটের আমার গ্যাস, সেটা রিজেনারেটারে মিক্স আপ হচ্ছে। এয়ারের টেম্পারেচার এখনই কিছুটা বেড়ে থাকলো, রিজেনারেটার থেকে নিয়ে আসছি আমি কম্বাশন চেম্বারে। কম্বাশন চেম্বারে যখন আমি আনলাম, তখন কি হচ্ছে, এখানে অয়েলকে বার্ন করাচ্ছি, গ্যাস তৈরি হচ্ছে, দিয়ে এর টেম্পারেচার 3000 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি আসছে। তাহলে বেসিক্যালি টেম্পারেচারকে আমি আগেই কিছুটা বাড়িয়ে রেখেছিলাম, এখানে এখন কম ফুয়েলে আমার টেম্পারেচার যতটা নিয়ে যাওয়ার কথা, 3000 ডিগ্রি ফারেনহাইট নিয়ে যাওয়ার কথা, সেখানে আমার কম ফুয়েল ইউজ করেই ওই টেম্পারেচারে চলে যাচ্ছি। এখান থেকে যে গ্যাসটা বেরোচ্ছে তার টেম্পারেচার তো 3000 ডিগ্রি ফারেনহাইট, টারবাইনের কাছে আনতে আনতে সেটা আনা হচ্ছে তোমার ওই 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট। টারবাইনে এসে গ্যাসটা এক্সপ্যান্ড হচ্ছে, কাজ করছে, টারবাইনটা তখন কী হবে, রোটেট করতে শুরু করছে। যেহেতু কাজ করার জন্য যে এনার্জি, সেটা কম্বাশন যে চেম্বার থেকে যে গ্যাসটা আসছে, সেই গ্যাসের হিট এনার্জি থেকে ইউজ হচ্ছে, তাহলে যে পরিমাণ কিছুটা হিট এনার্জি মেকানিক্যাল ওয়ার্ক ডানে কনভার্ট হয়ে গেল, বাকি হিট এনার্জি টেম্পারেচার, বাকি হিট এনার্জিটা কী হবে, একটু কমে যাবে, তাহলে টেম্পারেচারও কিছুটা কমবে, সেটাই হচ্ছে গিয়ে মোটামুটি ওই 900 ডিগ্রি ফারেনহাইট। এবার টারবাইন যখন ঘুরবে, অল্টারনেটারও ঘুরতে শুরু করবে। অল্টারনেটার ঘুরতে শুরু করলে কী হবে, ভোল্টেজ তৈরি হবে, সেটাকে তখন ট্রান্সফরমার দিয়ে আমরা স্টেপ আপ করছি। তারপর আইসোলেটার, ব্রেকার, আইসোলেটার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মেন যে আমার লাইন আছে সেখানে আমি ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে ফেলছি। এই গেল হচ্ছে গিয়ে আমার টোটাল যে লেআউট। বাট একটা জিনিস বাকি থাকলো এখনও, সেটা কি, সেটা হচ্ছে আমার স্টার্টিং মোটর। এবার সেটাতে আসা যাক। দেখো, আমি যেই লেআউটটা বোঝাতে শুরু করেছিলাম, সেখানে শুরুতেই একটা জিনিস কিন্তু ধরে নিয়েছিলাম। কি ধরে নিয়েছিলাম, যে কম্প্রেসারে এয়ারটা আসছে, ও ওর প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে। আর কম্প্রেসারে এয়ারটা কিভাবে আসছে, কারণ ওখানে একটা ব্লেড ছিল, রোটারি টাইপ যে ব্লেডগুলো ছিল, সেগুলো রোটেট করছিল, তার জন্য না আমার এয়ারটা ভেতরে ঢুকছিল। এয়ার তো আর ভেতরে এমনি ঢুকে যাবে না, এয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় কখন যায়, বা একটা গ্যাস যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তার কারণটা কি, লো প্রেশার, একটা ধরো হাই প্রেশার এরিয়া আছে আর একটা লো প্রেশার এরিয়া আছে, তো এয়ার সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়। তো এখানে নর্মাল অ্যাটমসফিয়ার এর যে প্রেশার, আর এখানে রোটারি টাইপ প্লেটগুলো রোটেট করছে, তার মানে ভেতরে নিশ্চয়ই প্রেশার কমে যাচ্ছে ব্লেডগুলো রোটেট করার জন্য, তবেই আমার এয়ার ভেতরে যাচ্ছে, একদম সিম্পল ফান্ডা। তাহলে এয়ারকে যদি কম্প্রেসারের ভেতরে যেতে হয়, তাহলে ব্লেডগুলোকে রোটেট করাতে হবে। এবার ব্লেডটাকে রোটেট করাবে কে, সিস্টেম যখন রান করে গেল, তখন তো এখানে গ্যাস এসে প্রসারিত হচ্ছে, তার জন্য টারবাইন রোটেট করছে, টারবাইনের সঙ্গেই কম্প্রেসারটাকে কানেক্ট করা আছে, টারবাইন রোটেট করলে কম্প্রেসারের ব্লেডগুলোও রোটেট করবে। তাহলে কম্প্রেসার তখনই রোটেট করছে যখন টারবাইন রোটেট করছে, বাট যখন সিস্টেমটা যখন স্টার্ট করছি, তখন তার টারবাইন রোটেট করছে না। টারবাইন রোটেট করার জন্য হাই প্রেশার আর টেম্পারেচারের গ্যাস লাগবে, আর হাই প্রেশারের যে গ্যাসটা, সেটা তো কম্প্রেসার তৈরি করছে, তাহলে টারবাইন তো রোটেট করাই শুরু করেনি তখনও, তাহলে কম্প্রেসারও রোটেট করবে না। কম্প্রেসার রোটেট না করলে আমি হাই প্রেশারের এয়ারও পাবো না। তাহলে শুরুতে এমন কোনো প্রসিডিওর রাখতে হবে যাতে কম্প্রেসারের ব্লেডগুলো শুরুতে রোটেট করে। তাহলে কম্প্রেসারকে আমি রোটেট করাবো কি করে, বাইরের থেকে একটা মোটর কানেক্ট করে। তাহলে মোটরের কাজটা কি, কম্প্রেসারটাকে ইনিশিয়ালি রান করাবে। তার জন্য দেখো মোটরটাকে বলা হচ্ছে স্টার্টিং মোটর। তাহলে স্টার্টিং মোটর শুধুমাত্র তখনই থাকবে যখন সিস্টেমটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্টিং মোটর দিয়ে আমি করলাম কি, কম্প্রেসারটাকে রোটেট করাতে শুরু করলাম। তাহলে কি হবে, এয়ার ভেতরে চলে গেল। একবার এয়ার যদি ভেতরে চলে যায়, তখন এয়ার কি হবে, হাই প্রেশারের এয়ার রিজেনারেটরের থ্রুতে আমার আসছে হচ্ছে কম্বাশন চেম্বারে। কম্বাশন চেম্বারে টেম্পারেচার বাড়লো, টারবাইনে গিয়ে মারলো, টারবাইন ঘুরতে শুরু করলো।
টারবাইন এবার যদি ঘুরতে শুরু করে যায় তখন তুমি মোটরটাকে বন্ধ করে দাও, কারণ টারবাইন ঘুরতে শুরু করলে কম্প্রেসার এবার ঘুরতে শুরু মানে কম্প্রেসার রান করবেই, কারণ টারবাইন আর কম্প্রেসার কিন্তু একসাথেই কাপলিং করা আছে। বাট সিস্টেমটাকে স্টার্ট করার জন্য আমার একটা মোটর কানেক্ট করতে হবে। একবার যখন টারবাইন রোটেট করতে শুরু করে যাবে তখন তুমি এই মোটরটাকে সেপারেট করে দাও, আর কোনো কিছু ম্যাটার করে না। তার জন্য এখানটায় আমরা দেখছি কি সিস্টেমটাকে স্টার্ট করার জন্য আমরা একটা স্টার্টিং মোটর ইউজ করেছি। সো বেসিক্যালি স্টার্টিং মোটরটা শুরুতে কাকে পাওয়ার দিচ্ছে? কম্প্রেসারকে পাওয়ার দিচ্ছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। মোটরের কাজ কি? ইলেকট্রিক্যাল ইনপুট আর আউটপুট হচ্ছে কি আমার ইলেকট্রিক্যাল ইনপুট, আউটপুট হচ্ছে মেকানিক্যাল। কম্প্রেসারের ইনপুট কি? মেকানিক্যাল এনার্জি। সো বেসিক্যালি এই মোটরটা তখন কম্প্রেসারকে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। টারবাইন যখন ঘুরতে শুরু করলো, টারবাইন ঘুরছে মানে কি? টারবাইন মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করছে। এবার ধরো সিস্টেমটা রান করে গেছে, তখন তো তুমি স্টার্টিং মোটরকে ডিসকানেক্ট করে দিলে, আর কোনো অসুবিধা নেই, ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের বন্ধ করে দিলে, স্টার্টিং মোটর আর ঘুরছে না, রোটের দরকার নেই আর। তো টারবাইন এখন ঘুরে গেছে, তাহলে টারবাইন মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করছে। কাকে কাকে মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করবে টারবাইন? এক তো প্রোভাইড করবে অল্টারনেটারকে, আর কাকে প্রোভাইড করছে? কম্প্রেসারকে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে টোটাল জিনিসটার যদি এনার্জির কনভার্সনটা আমি এই পার্টিকুলার এই জায়গাটাই বলি, যে স্টার্টিংয়ের সময় কম্প্রেসারের যে ইনপুট মেকানিক্যাল এনার্জির দরকার সেটা কে প্রোভাইড করছে? স্টার্টিং মোটরটা। যখন কম্প্রেসার থেকে হাই প্রেশারের গ্যাস কম্বাসন চেম্বারের থ্রুতে টেম্পারেচার বেড়ে গিয়ে চলে এলো টারবাইনে, গ্যাস এক্সপ্যান্ড হলো, ওয়ার্ক ডান করলো, টারবাইন ঘুরতে শুরু করলো, টারবাইন তার মানে তখন মেকানিক্যাল এনার্জি আউটপুট দিচ্ছে। যখন এই মেকানিক্যাল এনার্জি আউটপুট দেওয়া শুরু করলো, তুমি স্টার্টিং মোটরকে বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই। এইবার এই যে মেকানিক্যাল এনার্জি কাকে কোথায় কোথায় প্রোভাইড হচ্ছে? এক তো যাচ্ছে অল্টারনেটারে, আর কিছুটা যাচ্ছে হচ্ছে গিয়ে কম্প্রেসারে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন করে, শর্ট কোশ্চেন বা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন করে যে গ্যাস টারবাইনের যে টারবাইনটা আছে কাকে কাকে এনার্জি সাপ্লাই দিচ্ছে, তাহলে সে সাপ্লাই দিচ্ছে হচ্ছে গিয়ে অল্টারনেটারকে সাপ্লাই দিচ্ছে এনার্জি, মেকানিক্যাল এনার্জি, আবার কম্প্রেসারকেও সাপ্লাই দিচ্ছে মেকানিক্যাল এনার্জি। এটা যেন খেয়াল থাকে। সেটাই দেখো এখানটায় আছে স্টার্টিং মোটর। বিফোর স্টার্টিং দ্য টারবাইন কম্প্রেসার হ্যাজ টু বি স্টার্টেড। তো টারবাইন ঘোরার আগে তো আমার কম্প্রেসারকে আগে স্টার্ট করতে হবে, যেটার কথা বলছিলাম। ফর দিস পারপাস অ্যান ইলেকট্রিক মোটর ইজ মাউন্টেড অন দ্য সেম শ্যাফট অ্যাজ অফ দ্য টারবাইন। দেখো একই শ্যাফটের ওপর সব কটাকে কানেক্ট করা আছে। কম্প্রেসারের যে রোটারি ব্লেড তার শ্যাফটের সঙ্গে গ্যাস টারবাইনকে কানেক্ট করা আছে, সেই শ্যাফটের ওপরেই অল্টারনেটারকে কানেক্ট করা আছে, সেই শ্যাফটের ওপরেই মোটরকে কানেক্ট করা আছে। সবগুলোকেই একই শ্যাফটে কানেক্ট করা আছে। একটাকে ঘোরাতে শুরু করলে বাকিও ঘুরতে শুরু করবে, সব কিছুই ঘুরবে। তো সেটাই বলা হয়েছে দেখো এখানটায়, যে ফর দিস পারপাস অ্যান ইলেকট্রিক মোটর ইজ মাউন্টেড অন দ্য সেম শ্যাফট অ্যাজ দ্যাট অফ দ্য টারবাইন। দ্য মোটর ইজ এনার্জাইজড বাই দ্য ব্যাটারিজ। মোটরকে তুমি ডিসি মোটর দেওয়া হয়, বাইরের থেকে ব্যাটারি দিয়ে তুমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দাও। ডিসি মোটরে কি ইনপুট এনার্জি হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি, মানে ইনপুট এনার্জি তো ইলেকট্রিক্যাল এনার্জি অবভিয়াসলি। ডিসি মোটরের ক্ষেত্রে আমরা কি ডিসি সাপ্লাই ইউজ করি ইনপুটে, তো সেক্ষেত্রে ব্যাটারি দিয়ে আমরা ইয়ে করতে পারি। ওয়ান্স দ্য ইউনিট স্টার্টস a part of mechanical power of the turbine drives the compressor and there is no need of motor now. তো একবার যদি টারবাইনটা ঘুরতে শুরু করে তাহলে টারবাইনের যে মেকানিক্যাল এনার্জি আউটপুট তার কিছুটা চলে যাবে কোথায়? আমার কম্প্রেসারে চলে যাবে। তখন আমার আর মোটরের দরকার নেই, তখন টারবাইনের মেকানিক্যাল এনার্জি দিয়েই আমরা কম্প্রেসারটাকে ঘোরাতে পারবো। তাহলে এই গেল হচ্ছে কি স্টার্টিং মোটরের ফাংশন। এটা বড় কোশ্চেন তো এরকম হয়, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ছোটো কোশ্চেন এরকম চলে আসে 2 নম্বরের, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ স্টার্টিং মোটর ইন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তখন এটা লিখতে হবে। আর অল্টারনেটার তো আমরা একটা সাবজেক্টই পড়বো, এখানে অল্টারনেটার আলাদা করে কিছুই থাকবে না, মানে তোমাদের মেশিনেই অল্টারনেটারের একটা চ্যাপ্টারই আছে। তো অল্টারনেটার দেখো কি লেখা আছে, দ্য গ্যাস টারবাইন ইজ কাপল টু দ্য অল্টারনেটারের সঙ্গে কাপলিং করা আছে, তো দেখালাম। অল্টারনেটার কনভার্টস মেকানিক্যাল এনার্জি অফ দ্য টারবাইন ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। অল্টারনেটার তো তাই করে, টারবাইন থেকে যে মেকানিক্যাল এনার্জিটা পাচ্ছি সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। দ্য আউটপুট অফ দ্য অল্টারনেটার ইজ গিভেন টু দ্য বাস বার থ্রু ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার অ্যান্ড আইসোলেটার। তো এটাই তো দেখিয়েছিলাম যে কী বলে, অল্টারনেটার থেকে আউটপুটটা কী করছে, ট্রান্সফরমার স্টিপ আপ করছে, তারপর সেটা আইসোলেটার ব্রেকার আইসোলেটারের মাধ্যমে মেন লাইনে ফেলছে বা বাসবারে ফেলছে। তাহলে এই গেল হচ্ছে কি আমার
গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যে ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার একটা জিনিস আমি বাদ রেখেছিলাম, যেটা বললাম যে ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝানোর পরে বোঝাবো, সেটা হচ্ছে গিয়ে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ডিসঅ্যাডভান্টেজ। চলো সেটাতে আসা যাক। চলো কি আছে দেখো। দেয়ার ইজ এ প্রবলেম ফর স্টার্টিং দ্য ইউনিট। এখনই এত কিছু ডিসকাস হলো যে স্টার্টিংয়ের সময় প্রবলেমের জন্য আমাকে আলাদা করে মোটর কানেক্ট করতে হচ্ছে। এই জন্য আমি বলেছিলাম যে আমি আগে ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝিয়ে নিই, তারপরে ডিসঅ্যাডভান্টেজটা আসবো। তো দেখো ফার্স্টেই চলে এলো, দেয়ার ইজ এ প্রবলেম ফর স্টার্টিং দ্য ইউনিট। ইট ইজ বিকজ বিফোর স্টার্টিং দ্য টারবাইন কম্প্রেসার হ্যাজ টু বি অপারেটেড ফর হুইচ পাওয়ার ইজ রিকোয়ার্ড। কারণ পাওয়ার প্ল্যান্টকে স্টার্ট করার আগে কম্প্রেসারকে রোটেট করাতে হবে। কম্প্রেসারকে রোটেট করানো মানে কম্প্রেসারে ইনপুট এনার্জি লাগবে, যেটা কী ধরনের এনার্জি? মেকানিক্যাল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জি কে প্রোভাইড করতে পারে? একটা মোটর। সিম্পল, পরপর স্টেপ বাই স্টেপ ধারণা আর কি। Power is required from the external sources. However, once the unit starts, external power is not needed as the turbine itself supplies necessary power to compressor. রোটেট করতে শুরু করে গেলে তো টারবাইনই সেই পাওয়ারটা সাপ্লাই করে দেবে। তো স্টার্টিংয়ের সময় একটা প্রবলেম আছে। Since a greater part of power developed by the turbine is used in driving the compressor, the net output is low. এই জায়গাটাও বোঝো। নর্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কী হচ্ছে? নর্মাল পাওয়ার প্ল্যান্ট মানে বাকি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কী হচ্ছিল? বাকি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে টারবাইন অল্টারনেটারকে ঘোরাচ্ছিল। দেখো অল্টারনেটার, আমার যে আউটপুট এনার্জি, অল্টারনেটারের যে আউটপুট, সেটা কার উপর ডিপেন্ড করবে বলো তো? অল্টারনেটারের ইনপুটের ওপর। আর অল্টারনেটারের ইনপুট কোনটা? সেটা হচ্ছে গিয়ে টারবাইনের যেটা আউটপুট, সেটাই হচ্ছে অল্টারনেটারের ইনপুট। অল্টারনেটারের আউটপুট তখনই বাড়বে যদি অল্টারনেটারের ইনপুট বা টারবাইনের আউটপুট যদি বাড়ে। এবার একটা জিনিস দেখো, বাকি সমস্ত পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে টারবাইনের যে আউটপুট, মেকানিক্যাল আউটপুট টোটালটাই যাচ্ছিল হচ্ছে অল্টারনেটারে। এখন এই পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কিছুটা যাচ্ছে হচ্ছে অল্টারনেটারে, কিছুটা যাচ্ছে হচ্ছে গিয়ে কম্প্রেসারে। তাহলে আলটিমেটলি অল্টারনেটারের যে ইনপুট সেটা তো আমার কমে গেল। অল্টারনেটারের ইনপুট কমে যাওয়া মানে কি? অল্টারনেটারের আউটপুটও কমবে। অল্টারনেটারের আউটপুট কি? ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি তুলনামূলক কম তৈরি হবে। কেন? কারণ টারবাইনের যেটা আউটপুট সেটা কিছুটা যাচ্ছে অল্টারনেটারে, কিছুটা যাচ্ছে কম্প্রেসারে। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এই গেল। The overall efficiency of such plant is low because the exhaust gases from the turbine contain sufficient heat. তো টারবাইন থেকে যে এক্সস্ট গ্যাসটা বেরোচ্ছে সেটা কত দেখিয়েছিলাম? মোটামুটি 900 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের একটা গ্যাস, যেটা আবার রিজেনারেটরে নিয়ে যাচ্ছি, দিয়ে ইউজ করছি। তো ইউজ করার পরেও ওর টেম্পারেচার যথেষ্ট বেশি থাকে, তারপরে আমরা ওটাকে আর ইউজ করতে পারি না। তো আমরা হিট এনার্জি, দেখো একটা সিস্টেম যে রান করছে, তো তার জন্য আমরা ইনপুট এনার্জি দিই আর আউটপুট এনার্জি পাই। তো এখানটায় ইনপুট এনার্জি আমরা প্রোভাইড করছি অয়েলকে বার্ন করে। তো সেই ইনপুট এনার্জি করছে কি? এর টেম্পারেচারকে বাড়াচ্ছে। টেম্পারেচারের কিছুটা আমরা এখানটায় ইউজ করছি, তারপর হিট এনার্জিটাকে নিয়ে যাচ্ছি এখানটায়, এখানে কিছুটা ইউজ হচ্ছে, তারপরেও ওর যা টেম্পারেচার থাকে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। তাহলে সেটা কি? আমাকে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিতে হচ্ছে, বেসিক্যালি সেটা নষ্ট হচ্ছে, সেটার রেসপেক্টে আমরা কোনো আউটপুট পাচ্ছি না। তাহলে যার জন্য সিস্টেমের এফিসিয়েন্সিও কিন্তু আমার কম, যেটা দেখা যাচ্ছে গ্যাস টারবাইনের যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যে এফিসিয়েন্সি সেটা less than 20%. The temperature of combustion chamber is quite high, 3000 ডিগ্রি ফারেনহাইট, so that its life is comparatively reduced. তো টেম্পারেচার যেহেতু কম্বাসন চেম্বারের অনেক বেশি, 3000 ডিগ্রি ফারেনহাইট, তার জন্য ওর যে লংজিভিটি বা আয়ুষ্কাল যেটাকে বলে সেটা তুলনামূলক কমে যায়। কারণ ওর টেম্পারেচার অনেক বেশি হাই। তাহলে এগুলো হচ্ছে কি আমার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এখান থেকে কোশ্চেন কী হতে পারে? গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট কী? গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কী কী ইকুইপমেন্ট ইউজ হয়? গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যে ইয়েটা আছে, কি বলে, কম্প্রেসার আছে, সেটা সম্পর্কে অনেক সময় শর্ট নোট দেয়। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের লেআউট ড্র করতে দেয়। লেআউট ড্র করে ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে দিতে পারে। আর দিতে পারে হচ্ছে গিয়ে এখানকার স্টার্টিং মোটরটার ফাংশান কী, আর আসতে পারে এখানকার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো। তাহলে এই থাকলো আজকের লেকচার।